না জানি এখানে কত বিপ্লবীদেরই অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং বলিদানের মাধ্যমে আমরা বর্তমানের ভারতবর্ষ পেয়েছি। সেই সমস্ত বীর বিপ্লবীদের অকথ্য অত্যাচার, কষ্টকর জীবন এবং মৃত্যুদণ্ড ইত্যাদির নির্মম ইতিহাস বহন করে চলেছে এই আলিপুর জেল, যেটি কিনা বর্তমানে রূপান্তরিত হয়েছে আলিপুর জেল অ্যান্ড মিউজিয়ামে। এই স্থানে কিন্তু প্রত্যেকটি বাঙালিরই অনেক আবেগ জড়িত রয়েছে। তো আশা করছি এখানে আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে, চোখের সামনে যেন সেই সমস্ত দিনগুলি পুরো ভেসে উঠবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি এখানে আপনারা কিভাবে আসবেন। তো আপনারা যদি মেট্রোতে করে এখানে আসতে চান তাহলে আপনাদেরকে যতীন দাস পার্ক অথবা কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে। তো আমরা প্রথমে নিউ গড়িয়া থেকে চলে গিয়েছিলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। এছাড়া আপনারা চাইলে কালীঘাটেও নামতে পারেন, সেখান থেকেও কিন্তু যাওয়া যায় এই আলিপুর জেল মিউজিয়ামে। তো স্টেশন থেকে বেরিয়ে সোজা ডান দিকে গেলে রয়েছে হাজরা মোড়। হাজরা মোড় থেকে 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে সামনে এগিয়ে গেলেই রয়েছে অটো স্ট্যান্ড। এবারে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনারা চলে আসতে পারেন আলিপুর জেল মিউজিয়াম। কিন্তু আলিপুর জেল মিউজিয়ামে আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, কারণ এখান থেকে আলিপুর জেল মিউজিয়ামের দূরত্ব খুবই কম। তো আমরা কিন্তু ফেরার সময় হেঁটেই ফিরেছিলাম, আর অটো ভাড়া পার হেড 10 টাকা। তো এই দেখুন পৌঁছে গেছি আলিপুর জেল অ্যান্ড মিউজিয়ামে। এটাই হচ্ছে মিউজিয়ামের বাইরের গেট। তো এই দেখুন বাঁদিকে কার পার্কিং এর ব্যবস্থাও করা রয়েছে। এই আলিপুর জেল মিউজিয়াম কিন্তু শুধুমাত্র মঙ্গলবারই বন্ধ থাকে। এছাড়া প্রতিদিনই সকাল 11টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। এই মিউজিয়ামেও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যদি আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান সেক্ষেত্রে 100 টাকা পার হেড, আর এন্ট্রি ফি 30 টাকা। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু বড় ব্যাগ অ্যালাউ নেই। ছোট পার্স, এমনি ছোট জলের বোতল, এই সমস্ত ব্যাগ অ্যালাউ। বড় ব্যাগ যদি নিয়ে আসেন তাহলে সেটা ভিতরে কাউন্টারে রেখে জমা দিয়ে যেতে হবে, আর ব্যাগের জন্য একটা কুপন দেওয়া হবে। আর এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের পুরো ম্যাপ। এই ক্যাম্পাসের ভিতরে কি কি রয়েছে সেগুলো সমস্ত এখানে খুঁটিনাটি দেওয়া রয়েছে। এবারে এগুলো আমরা এক এক করে দেখব। তো প্রবেশ করলে প্রথমেই ডান দিকে পড়বে এই শহীদ মিনারটি। যে সমস্ত বীর বিপ্লবীরা এখানে শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ স্মৃতিস্তম্ভটি বানানো হয়েছে। তারপরে দেখে নেব সেই কারাকক্ষটি যেখানে বন্দী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো জওহরলাল নেহেরুর জন্য তার মেয়ে ইন্দিরা গান্ধী এই গাছের তলাতেই বসে কিন্তু অপেক্ষা করতেন বাবার সাথে দেখা করবেন বলে। 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত জওহরলাল নেহেরু এই কক্ষে বন্দী ছিলেন। তো এবারে চলুন যাওয়া যাক ফাঁসির মঞ্চের দিকে। যাদের ফাঁসি হবে তাদের ফাঁসির আগের দিনগুলোতে এই সমস্ত সেলগুলোতে রাখা হতো। এখানে মোট 2 জন থাকতে পারত। ফাঁসির মঞ্চের কাছে এসে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, আপনজনকে হারানোর কষ্টের মতন। এখানে এসে যে অনুভূতিটা হচ্ছে সেটা না বলে ব্যক্ত করা সম্ভব নয়। কি আর বলবো, চোখে জল চলে আসছে। তো
তো ফাঁসির মঞ্চের পিছনে এই সমস্ত সেলগুলো যে দেখতে পাচ্ছেন, এখানে অন্যান্য বন্দীদেরকে রাখা হতো এবং তাদেরকে এই সমস্ত ফাঁসির ভয়াবহ দৃশ্য দেখানো হতো যাতে তারা রাজসাক্ষী হয়ে যায়। এখানে যাদের ফাঁসি হতো তাদেরকে এই অটোপসি রুমে এনেই কিন্তু ময়নাতদন্ত করা হতো। যদি কেউ বেঁচে যেতেন তাহলে তাদেরকে আবার এখানে মেরে ফেলা হতো। ফাঁসির মঞ্চ দেখে চলে এলাম কিছু কারাকক্ষ দেখার জন্য। তো এই সমস্ত সেলগুলিতে কিন্তু বাস করা খুবই অস্বাস্থ্যকর। দেখুন, একটা মাত্র জানলা, সেটাও আবার কত উপরে। তো ভেবে দেখুন কিভাবে বিপ্লবীরা এখানে তাদের সেই সমস্ত দিনগুলোকে কাটিয়েছেন। ইংরেজদের কাছে তারা অমানুষিক অত্যাচারও সহ্য করেছেন শুধুমাত্র আমাদের দেশ ও মাতৃকাকে উদ্ধার করবেন বলে। এখানে বেশ কিছু কারাকক্ষগুলির ভিতরে আপনারা এরকম পুরনো দিনের সেই সমস্ত বন্দুক যেগুলো বিপ্লবীরা ব্যবহার করেছেন, বোমার অংশ ইত্যাদি দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন অস্ত্রশস্ত্র এখানে আপনারা দেখতে পাবেন এবং কোন অস্ত্র কোন বন্দুক কোথায় ব্যবহৃত হয়েছে কোন যুদ্ধে সেই সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। দেওয়ালে ভালোভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। তারপরে বেরোলে আপনারা এরকম মা দুর্গার একটু এরকম স্ট্যাচু একটা দেখতে পাবেন। তারপরে চলে এলাম ঐতিহাসিক কারাকক্ষে। এখানে বেশি কিছু নেই, শুধু এরকম বড় বড় কয়েকটা সেলস রয়েছে। এর ভিতরে অনেকজন বন্দীদেরকে এনে রাখা হতো। তারপরে চলে এলাম পুরনো বন্দীদের জীবনযাত্রা কেমন ছিল সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য। তো দেখুন, এখানে বারান্দায় বসে এখানে চুল দাড়ি কাটা হচ্ছে আর ইংরেজরা পাহারা দিচ্ছেন। আর ইংরেজরা ভারতীয় বিপ্লবীদের যেভাবে অমানুষিক অত্যাচার চালাতো সেই সমস্ত নজিরও কিন্তু এখানে রয়েছে। আর এর ভিতরে সম্পূর্ণ বন্দীদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কিভাবে দিন কাটাতো সেই সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আমি তো প্রথমে গিয়ে বুঝতেই পারিনি এগুলো আসল মানুষ না শুধুমাত্র স্ট্যাচু। তো আপনারা দেখুন, আশা করছি আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। এই চা হয়ে গেছে রে, আয় না কেন? তারপরে চলে এলাম এই আলিপুর জেলের হসপিটাল রুমে। তো এটি কিন্তু বর্তমানে পুরোটাই একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। তো নিচে এরকম একটা মিউজিয়াম দেখে আপনাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। তো ভারতের মুক্তি আন্দোলনে কিভাবে বাংলা অংশগ্রহণ করেছিল সেগুলি এখানে বোঝানো রয়েছে। তো ইতিহাসের পাতায় পড়া সেই সমস্ত ঘটনা, ৭৬-এর মন্বন্তর, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এছাড়াও বিভিন্ন তথ্য কিন্তু এখানে চিত্রের মাধ্যমে ভালোভাবে বোঝানো রয়েছে। এছাড়াও আমাদের দেশের বিশেষ বিশেষ মনীষীদের এখানে লেখা চিঠিপত্রেরও নজির পাওয়া যাবে। তো এবারে এখানে এসে চোখে পড়ল বিনয়, বাদল এবং দীনেশের এই তিনটি মূর্তি। ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল। এখানে আসলে আপনারা সেই সমস্ত মহীয়সী নারীদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন। তো দেখুন, এখানে সেই সমস্ত নারীদের কিন্তু ছবি দেওয়া রয়েছে। তারপরে এরকম একটা কয়েন মিউজিয়ামে চলে এলাম। তো দেখুন, এখানে সেই সমস্ত ব্রিটিশ সমকালীন ভারতের বিভিন্ন ধরনের কয়েনের ছবি কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন।
এরপরে চলে এলাম কাজী নজরুল সেল, অর্থাৎ যেখানে কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল। তো এখানে আসলে কিন্তু আপনি দেখে অবাক হয়ে যাবেন যে আসল কাজী নজরুল ইসলাম যেন এখানে বসে লিখে যাচ্ছেন। তারপরে চলে এলাম ওয়াচ টাওয়ার দেখতে। তো এই ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু ব্রিটিশরা সমস্ত আলিপুর জেলটাকে এবং কয়েদিদের উপরে নজর রাখতেন। এরপরে দেখে নেব ভারতের 4 জন বিখ্যাত মানুষের কারাকক্ষগুলি: নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত সেল। এই সেলেই কিন্তু ছিলেন বিধানচন্দ্র রায়। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলে। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলের পাশেই কিন্তু রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল। তারও একদম পাশে রয়েছে যতীন্দ্র মোহন সেনগুপ্তের সেল। তো এই দেখুন, এর ভিতরে কিন্তু রয়েছে যতীন্দ্র মোহন সেনগুপ্তের একটি মূর্তি। তো এই দেখুন, এখানে বাইরে কিন্তু রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি মূর্তি। আমাদের সময় পুরনো গুদামঘর বা লাইব্রেরি অ্যান্ড সেমিনার হলটি কিন্তু বন্ধ ছিল। এরপরে দেখে নিলাম তাঁতকল ওয়েভিং রুম বা তাঁতকল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।